হ্যালো and আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ফিফথ অ্যাভিনিউ ভয়েস ব্রাদার সিরিজ। আজকে আমরা গত 16 তারিখ থেকে 20 তারিখে কি হয়েছে টেক ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে এআই, সেগুলো নিয়ে আলোচনা করব, চেষ্টা করব বাংলাদেশের প্রবলেমগুলো নিয়ে কথা বলার এবং তার সলিউশন বের করার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন। সো লেটস স্টার্ট। ভাইয়া, Let's start. Super excited, second episode, and yeah, there are a lot to talk about this week. Inshallah, I think there are so many things happened, and people will like it. So I'm gonna share my screen, hopefully, right? And then yeah. let's talk about it. Okay, so আমরা এই সপ্তাহটা lot happened. I don't know how long it will take us to unpack everything for our viewers, but আমরা যেটা মনে করেছি সেটা হচ্ছে what could be an appropriate name for this week, because a lot happened company level, quite a bit happened already. So আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে, why don't we name this episode as intense competition on our way? All the frontier companies তারা যেটা করেছে সেটা হচ্ছে a lot of different kind of integration হয়েছে, যেমন company wise OpenAI acquire করেছে some company কে, and then Nvidia did similar kind of thing, lot of different kind of business wing opened, and then Mistral and all other frontier model, they had something this week. So এটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে এই কোম্পানিগুলোর এই পরিমাণ ইনভেস্টমেন্ট প্লাস ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের বদলে হরাইজন্টাল ইন্টিগ্রেশন, হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস এই ডমিনেন্স, এই কোম্পানিগুলো যারা পরিচালনা করছে, দে আর লুকিং ফর ডমিনেন্স ইন দিস মার্কেট। সো হোয়াট টেলস আস, এই মডেলগুলো সম্ভবত এর ফাইন টিউনিং পর্যায়ে অলরেডি চলে এসেছে। মেবি দ্যার ইজ নাথিং এলস টু অ্যাড, অর মেবি দি প্রগ্রেস উইল বি স্লোয়ার গোয়িং ফরওয়ার্ড, বাট মূল বিষয়টা হচ্ছে they will start dominating the market. যে বেশি ডমিনেট করবে, he will make more money, right? That company will make more money. So that's the motto. So that's why আমরা এটাকে নেম করেছি intense competition. Probably it is. আচ্ছা, going to the next Probably. slide, and then Yasir will unpack quite a bit for us today. সো এনভিডিয়া হচ্ছে তাদের নতুন একটা চিপ লঞ্চ করেছে, যেটা হচ্ছে ভেরা রুবিন প্ল্যাটফর্ম থেকে। সো এটা বলা যায় যে যে সকল কম্পিউটার হচ্ছে এআই রান করে তাদের জন্য একটা বিগেস্ট ব্রেন আপগ্রেড। সো আমরা এখানে কিছু তার কিছু প্যারামিটার্স দেখতে পাচ্ছি, যেমন তার সোফার যে অর্ডার ভ্যালু সেটা হচ্ছে $1 ট্রিলিয়ন। হ্যাঁ, আমি যদি সংক্ষেপে বলি যে $1 হচ্ছে কারেন্ট মার্কেটের লাইক 122 টাকার আশেপাশে। সো আমাদের কান্ট্রির জিডিপি হচ্ছে প্রায় $450 বিলিয়ন মতো। লাইক তারা অর্ডার পেয়েছে আমাদের কান্ট্রির প্রায় ডাবলেরও বেশি। দ্যাটস রিয়েলি ইনসেইন। হ্যাঁ, সো এটা বোঝা যায় যে আসলে And that's a কোম্পানি company. It's a চিপের company only. অ্যাবসলিউটলি দ্যাটস আ সিঙ্গেল এআই ওন্ড কোম্পানি। সো এটা থেকে বোঝা যায় যে আসলে কোম্পানিগুলো কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, লাইক মার্কেট ভ্যালুটাকে অ্যাকোয়ার করার জন্য, লাইক ডমিনেন্সটা অ্যাজ ইউ সেড। সো দেখা যাচ্ছে যে এখানে আরও কিছু প্যারামিটার্স আমরা দেখতে পাচ্ছি, যেমন তার যে স্পিড সেটা হচ্ছে 3.6 হেক্সাফ্লপস। হ্যাঁ, এখন আমি যদি এটাকে একটু ব্রেকডাউন করে দেই তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়। ধরে নিই যে আমাদের জনগণ হচ্ছে 18 কোটি। সো আমাদের প্রত্যেকটা মানুষ যদি একটা করে ক্যালকুলেশন করে পার সেকেন্ডে, সেই ক্ষেত্রে এই চিপের সমপরিমাণ পৌঁছাতে আমাদের প্রায় 6,34,000 বছর লাগবে। ক্যান ইউ ইমাজিন? 6,34,000 বছর। লাইক আমাদের মানে হিউম্যান রিসোর্স দিয়েও পসিবল না এই চিপের ক্যালকুলেশনের স্পিডে পৌঁছানো, রাইট? তারপর How হচ্ছে fast তার it is. ট্রান্সফার ভেরি ফাস্ট অ্যান্ড আমার মনে হয় যে এটা ভবিষ্যতে আরও বাড়বে, বিকজ দে আর ব্রিংিং রেভলিউশন টু দি চিপস অ্যান্ড এটাই হচ্ছে মেইন বডি, লাইক ইটস দ্য মেইন হার্ট অফ এআই, ইউনো। এখানে আরেকটা ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে এটা একটা কোরিলেশনের মতো কাজ করতেছে। যেমন স্যাম অল্টম্যান রিসেন্টলি বললো যে এটা when they started or when they launched, ওই সময় একটা টোকেন যে পরিমাণ এনার্জি কনজাম্পশন করতো, ওদের কস্ট হতো, এখন ইজ অলমোস্ট 1/10 লোয়ার। সো Yes. ইটস উইচ ইজ অ্যামেজিং। একদিকে দে আর অ্যাকচুয়ালি ইম্প্রুভিং কোয়াইট ফাস্ট,
and on the other side এটা আরো কমে যাচ্ছে the খরচ like the খরচ, excuse my thing, so the cost of it is going radically down. So এই সাইড থেকে আমার কাছে মনে হয় যে the competition of the infrastructure, that like the competition is already moving towards bottom. The more you acquire, the more line you have, the better you become, because your খরচ কমে আসতেছে. So এটার সাথে এটা 100% correlate করে. I just wanted to make that point. অ্যাবসলিউটলি সো বেসিক্যালি কোম্পানিগুলো যেটা করছে সেটা হচ্ছে তারা এখন ফুল ফোকাসটা রেখেছে এনভায়রনমেন্টের উপরে, রাইট? তাদের এআই বিল্ড হয়ে গেছে, এখন এআই নেসেসারি যা যা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন ওটা করে করা শুরু করেছে। সো এনিওয়ে আমরা আবারও ফিরে যাই আমাদের চিপের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ট্রান্সফার স্পিড হচ্ছে 22 টেরাবাইট পার সেকেন্ড। সো এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমরা যদি সংক্ষেপে বলি যে 22,000 পূর্ণ দৈর্ঘ্যের বাংলা সিনেমা হচ্ছে প্রতি সেকেন্ডে সে ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, সো আই জাস্ট ওয়ান্ডার যে My আপনাদের 22,000 goodness. সিনেমা স্টোরড আছে কিনা ট্রান্সফার করার জন্য। সো Well, I guess এখন from আমরা দেখি 1971 we might have. we might have. সো দেখা যায় যে আমরা আসলে এই যে চিপসেটগুলো সেটাকে হচ্ছে বাংলাদেশি পার্সপেক্টিভে কিভাবে ইউজ করতে পারি, রাইট? ফর এক্সাম্পল যে um, আমাদের যে এই চিপসেটটা আছে সেটা যদি আমরা স্যাটেলাইট ইমেজিং প্রসেসিংয়ে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা মহাকাশ থেকেই আমাদের শস্যের কোনো ডিজিজ আছে কিনা বা রোগ আছে কিনা সেটা নির্ণয় করতে পারবো। সো দ্যাটস রিয়েলি My ইনসেইন। goodness. অ্যান্ড আমার জানা মতে কৃষকরা প্রায় এই ধরনের প্রবলেমে ভোগেন এবং আমাদের বাংলাদেশ থেকে প্রচুর রিসার্চ হয় এই ধরনের এই রিজিয়নে যে কি ধরনের প্রবলেমস হচ্ছে। পাশাপাশি এটা যদি আমরা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হেলথ কেয়ার পার্সপেক্টিভে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে বাংলাদেশে যে রোগ টিউবারকিউলোসিস বা মশাবাহিত যে রোগগুলো ডেঙ্গু ভেরি কমন। সো এই যে ডিটেকশনটা এই চিপস ব্যবহার করার মাধ্যমে খুব দ্রুত ডায়াগনোস করা সম্ভব, রাইট? সো দেখা যাচ্ছে যে হসপিটালে যে মানুষগুলো 3 ঘন্টা ব্যয় করছে এই টেস্টগুলো করানোর জন্য সেটাই চিপসেটের মাধ্যমে মাত্র 5 মিনিটেই করা সম্ভব। সো এটা বোঝা যাচ্ছে যে এই চিপসেটটা কতটা পাওয়ারফুল এবং আমাদের কনটেক্সটে কতটা জরুরি। হ্যাঁ, কারণ দেখা যায় যে যখন এরকম আমি বলবো যে এটা একটা ইনভেশনের মতোই। যখন ফর এক্সাম্পল ডেঙ্গু যখন হয় তখন মাস পিপলের ডেঙ্গু হয়। সো দেখা যায় যে হসপিটালগুলোতে প্রচুর ভিড় থাকে অ্যান্ড ডায়াগনোস করতেও প্রচুর সময় লাগে। সো এটা এখন জাস্ট সময়ের ব্যাপার যে কত দ্রুত এবং কত দ্রুত আমরা ডিটেক্ট করতে পারছি এবং এটা কত দ্রুত আমরা সমাধানে পৌঁছাতে পারছি। সো আরও যদি আমরা মানে এটার ইউজ কেস চিন্তা করি তাহলে সেটা হচ্ছে যে আম, আমরা যদি বাংলাদেশে ডেটা সেন্টার বসাতে পারি তাহলে প্রচুর হাই পেইং বা হাই পেইং স্যালারি জবসের তৈরি হবে। হ্যাঁ, সো এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এই চিপসেটগুলোর সাথে বাংলাদেশের সরকারের উচিত যে এখনই এই চিপসেটগুলোতে বা ডেটা ইনফ্রাস্ট্রাকচারগুলোর মধ্যে ইনভেস্ট করা শুরু করা, আদারওয়াইজ আমরা অনেক বেশি পিছিয়ে থাকবো। সো তোমার কি মনে হয় ভাইয়া? আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে স্পেস থেকে ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিটেক্ট এ ডিজিজ শস্যদানার, it's insane. Like the amount yeah. of accuracy it has right now and competition power it has is it's just tremendous. So in Bangladesh context আমার কাছে মনে হয় যে it definitely will open up a lot of opportunity for the government level. So if you think of যে আচ্ছা বাংলাদেশের এই বর্তমানে যেই টোটাল প্রোডাকশন of the crops আছে, I don't know how much it is, but if this chipset helps us, why don't we apply it? Why don't we use it? From like I think these are the decision Bangladesh government has to make. And also other thing আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, what if in Bangladesh one day we have autonomous vehicle, robotaxis? There will be some companies at least one day launching it. So but the capabilities are still like it's already almost here. So যেটা হয় যে ঠিক আছে, how can we get some chip and in Bangladesh market, Bangladesh context apply it in areas যেখানে যেখানে প্রয়োজন, যেমন hospital, Bangladesh is horrible. Then Bangladesh flood controlling horrible. Then weather detection it's terrible. And তারপরে বাংলাদেশ এই মুহূর্তে যে পরিমাণ মানুষ বাংলাদেশে
They don't have protein. They don't have enough food, I feel like. সো ওই দিকগুলোকে কিন্তু এই ধরনের চিপের সাহায্য নিয়ে সমাধান করা সম্ভব। আই থিঙ্ক ইউজিং দিস চিপসেট we should do some more research about how do we reduce the total, what is it called, total distance or in terms of time wise, like what do we do to reduce the distance so that বাংলাদেশের মানুষরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। আমাদের যে আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক বড় একটা হেল্প হতে পারে এই চিপসেটগুলো। বর্তমানে তুমি যেটা বললা যে মশা এবং the other problems are there all the time, and by looking at the images, if you can detect if it has মশার বংশ, then it's easy to detect and destroy them, এবং some sort of automatic process will help। এবং বাংলাদেশের মানুষের অ্যাকচুয়ালি তো অত টাকা নাই যে they go to the hospital every other day and spend money and feel better about it। আর যেইগুলো সার্ভিস প্রোভাইড করে, they are also fraud and all other nonsense stuffs are happening। So definitely Bangladesh government should actually start talking from country level। একটা আমাদের নিজস্ব একটা ফ্রন্টিয়ার মডেলের প্রয়োজন ফর শিওর, বাই ইউটিলাইজিং দিস চিপস, অ্যান্ড দেন অলসো হ্যাভিং এই পলিসি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো না থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমরা শুধু বাইরের ফ্রন্টের মডেল ইউজ করব, উই ডোন্ট হ্যাভ আওয়ার ওন, অ্যান্ড উই আর কাইন্ড অফ বি ডিপেন্ডেন্ট অন দেম, which is not a good thing। We need to have our own industry। So and Nvidia will never stop in here. Maybe this is the company, it will rewrite the history for sure। মাত্র শুরু হয়েছে, right? AI revolution just started। Don't know how long it will, like which direction it will go, but something massive will happen। সো আমি এখানে দুটারই একটা কমন সলিউশন দিতে পারি। সেটা হচ্ছে যে লেটস স্পিক আপ দি ফ্লাড ফার্স্ট। যে আমাদের বছরের একটা সময়ে বাংলাদেশে বন্যা হয় এবং প্রায় যেই গ্রামাঞ্চলগুলো আছে সেখানে মানুষজনের পৌঁছানোটা অত্যন্ত ডিফিকাল্ট। লাইক ফ্লাড ম্যানেজমেন্টটা কীভাবে হবে, রেস্কিউটা কীভাবে হবে অ্যান্ড স্টাফস। সো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে সার্ভেলেন্স ড্রোনসগুলো আছে, লাইক ইটস আ ভেরি লং রেঞ্জ ড্রোনস, আমরা ড্রোনসগুলো দিয়ে হচ্ছে ফুটেজ সংগ্রহ করতে পারি, লাইক দি হোল এরিয়া। হ্যাঁ, অ্যান্ড আমরা এই চিপসেটগুলো দিয়ে হচ্ছে প্রসেস করতে পারি এবং আমাদের এআই দিয়ে খুব সহজেই আমরা হচ্ছে প্ল্যানিংটা করতে পারবো যে কীভাবে কোন রাস্তায় কখন গেলে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম লেভেল অফ আউটপুট আমরা জেনারেট করতে পারবো ইন টার্মস অফ সেভিং পিপল, সেভিং অ্যানিমালস অ্যান্ড স্টাফস। অ্যান্ড পাশাপাশি আমরা যদি মশার যে ডেঙ্গুর যে প্রবলেমটা সেটাও সলভ করা যাবে এই ঠিক সেম অ্যাপ্রোচে। সেটা হচ্ছে যে আমরা একটা ড্রোন স্কোয়াড রাখতে পারি, যেই ড্রোনগুলো হচ্ছে যে একটা এলাকা ভিত্তিক একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে সার্ভেলেন্স পারফর্ম করবে। অ্যান্ড দেন একটা মাস্টার ড্রোন থাকবে, যে ড্রোনটা হচ্ছে আমরা দেখি যে আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে প্রায়ই মশার ওষুধ ছিটানো হয় সিটি কর্পোরেশনের তরফ থেকে। তো সামহাও আমরা যদি ওই মাস্টার ড্রোনের মধ্যে যদি ওটা অ্যাটাচ করে দিতে পারি, আর যখনই সেটা ডিটেক্ট করবে যে এখানে পানি আছে এবং এখানে মশা আছে, ইট হ্যাজ অলরেডি ডিটেক্টেড ইট, এই মাস্টার ড্রোনটা সেখানে গিয়ে জাস্ট স্প্রে করে দিয়ে আসবে। সো এখানে যেটা হবে যে ইউ আর ইনভেস্টিং মোর মানি অ্যান্ড এফোর্ট ইন ইউর ড্রোনস, it will be more precise, more accurate, and it will save us a lot of lives, a lot of hospital bills, and it will make our environment more healthier, আমরা অন্য যেই মুমূর্ষু রোগীগুলো আছে সেগুলোতে আমরা বেশি টাইম ইনভেস্ট করতে পারবো। সো দ্যাটস আ ভেরি গুড থিং উইথ দিস চিপস। সো আমাদের মনে হয় আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। সো আমরা আমাদের সেকেন্ড স্লাইডে দেখতে পাচ্ছি যে ওপেনএআই হচ্ছে তাদের দুটো নতুন মডেল রিলিজ করে, সেটা হচ্ছে 5.4 ভার্সনের মিনি এবং ন্যানো। আমাদের আগের এপিসোডে আমরা ডেসক্রাইব করেছিলাম যে 5.4 কতটা শক্তিশালী। সো তারা ওটারই একটা ওটা একটা সুপার কম্পিউটার, আমরা হচ্ছে এখন সুপার কম্পিউটারের বদলে একটা স্মার্টফোন পাচ্ছি। হ্যাঁ, তো আমরা একটু ডিকোড করি যে 5.4 মিনি এবং 5.4 ন্যানো এটার আসলে অ্যাপ্লিকেশনগুলো কোথায়। হ্যাঁ, সো আমরা যদি এটার প্রাইস যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে যে বিশেষ করে 5.4 মিনির ক্ষেত্রে এটা হচ্ছে যে একটা মিড রেঞ্জ ফোনের মতো আমরা চিন্তা করতে পারি, রাইট? সো এটা ইনপুটের জন্য আমাদের খরচ করতে হবে 90 টাকা করে প্রতি 1 মিলিয়ন টোকেনের জন্য, এবং আউটপুট জেনারেশনের জন্য হচ্ছে আমাদের 540 টাকার মতো খরচ করতে হবে সেম 1 মিলিয়ন টোকেনের জন্য
বলে রাখা ভালো যে এআই মডেলগুলোর ক্ষেত্রে ইনপুট দেওয়া এবং আউটপুট জেনারেশন করার ক্ষেত্রে আলাদাভাবে চার্জ প্রযোজ্য হয়। ফাইন। সো আমি যদি সহজ সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে যে প্রতি 10 লাখ শব্দ প্রসেস করতে আমাদের প্রায় 90 থেকে 540 টাকার মতো হচ্ছে খরচ করতে হবে 5.4 মিনিটে, রাইট? সো এখন এখন আমরা যদি চিন্তা করি যে একটা ই কমার্স সাইট আছে আমাদের, অ্যান্ড কাস্টমার সার্ভিসের জন্য আমাদের লাইক এই যদি সার্ভিসটা আমরা নেই, এই মডেলটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন লাগবে হচ্ছে প্রায় 100 থেকে 200 টাকার মতো। তো সেক্ষেত্রে মাসে হয়ে যাচ্ছে সেটা 3000 থেকে 6000 টাকা। অ্যান্ড আমরা যদি এআই চিপের বদলে বা এআই মডেলের বদলে যদি আমরা চিন্তা করতাম যে 5 জন কর্মচারী প্রত্যেকে হচ্ছে 10,000 টাকা করে বেতন পায় ফর দি সেম টাস্ক, তাহলে আমাদের সেভিংস হচ্ছে প্রায় 90%-এর মতো। কারণ আমার ওখানে দিতে হচ্ছে 50,000 টাকা আমার এমপ্লয়ীদেরকে, আর সেখানে আমি মাত্র এআইটা ইউজ করছি, মডেলটা ইউজ করছি মাত্র 3000 থেকে 6000 টাকা রেঞ্জের ভিতরে, রাইট? সো এখন যে কনটেক্সটটা, যেমন এখানে হচ্ছে 4 লাখ টোকেন এটা হচ্ছে নিতে পারে। সো এই 4 লাখ টোকেন কথাটার অর্থটা হচ্ছে যে 8টা ফুল বাংলা নোভেল হচ্ছে আপনি একবারে হচ্ছে ইনপুট দিতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গুড। একটা মিড রেঞ্জের মডেলের ক্ষেত্রে এতটুকু আই গেস ইটস মোর দেন এনাফ, আই বিলিভ। অ্যান্ড বিশেষ করে যারা হচ্ছে এই যে গ্র্যাজুয়েশনে লাইক সেমিস্টার ফাইনাল দিচ্ছে বা কুইজ দিচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনার স্লাইডস আপলোড করতে হয়, কোয়েশ্চেন সেটস, প্রিভিয়াস কুইজ সেটসগুলো হচ্ছে আপনার আপলোড করতে হয়, লাইক যত রকমের ডেটা পসিবল সবগুলো ডেটা উঠাতে হয়। উঠায় এই মডেলগুলো, মিড রেঞ্জের মডেলগুলোতে আপনি সেটা সম্পূর্ণভাবে করতে পারবেন এবং আউটপুটটা জেনারেট করতে পারবেন, রিজনিং করতে পারবেন, হুইচ ইজ প্রিটি গুড। এবার আসি যদি 5.4 ন্যানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা বাজেট ফোনের মতো। লাইক আমরা যদি আমাদের হাতে টাকা কম আছে অ্যান্ড উই নিড টু ডু আওয়ার জবস ডান, সেক্ষেত্রে আমরা 5.4 ন্যানোতে যাব। তো আমরা যদি এটার খরচটা একটু হিসাব করি, সেটা হচ্ছে যে ইনপুটের ক্ষেত্রে 24 টাকা করে লাগবে পার 1 মিলিয়ন টোকেনের জন্য, এবং আউটপুট জেনারেশনের ক্ষেত্রে 150 টাকা করে লাগবে পার 1 মিলিয়ন টোকেনের জন্য। অর্থাৎ মিনি থেকে প্রায় 70% হচ্ছে চিপার, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। এখন আমরা যদি এটার ইউজ কেসগুলো চিন্তা করি, সেক্ষেত্রে কি হতে পারে? সেটা হতে পারে যে কোনো একটা বাংলাদেশি এডটেক স্টার্টআপ আপনার হচ্ছে এআই টিউটরিং অফার করছে। সেক্ষেত্রে সে মাত্র 50 টাকা প্রতি মাসে পার স্টুডেন্টের পিছনে খরচ করলে তার কাজটা হয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা এটা হিউম্যানলি চিন্তা করতাম, হিউম্যান দিয়ে করানোর চেষ্টা করতাম, তাহলে হচ্ছে পার মাসে প্রায় 500 থেকে 1000 টাকার মতো হচ্ছে আমাদের খরচ হতে পারতো। হ্যাঁ, সো ইটস রিয়েলি গুড। অ্যান্ড অলসো আমরা কিছু বেসিক বা কিছুটা ইন্টারমিডিয়েটারি কাজের জন্য আমরা এই মডেলটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, যে আমরা একটা ধরেন কাস্টমার সার্ভিস লিড করছি, অ্যান্ড আমরা জানতে চাচ্ছি বেসড অন দি কমেন্টস যে কাস্টমাররা খুশি নাকি হচ্ছে তারা রাগান্বিত। সো এই ধরনের ক্লাসিফিকেশনগুলো করানো পসিবল। তারপর হচ্ছে যে বিজনেস কার্ড দিয়ে হিউজ নাম্বার অফ বিজনেস কার্ড আপনার আছে, সেগুলো থেকে হচ্ছে আপনি ফোন নাম্বারগুলো এক্সট্রাক্ট করবেন। এই মডেলটা দিয়ে করা সম্ভব, বিকজ ইটস রিয়েলি চিপ। অ্যান্ড হচ্ছে যে আপনি যদি আপনার রেজাল্টসগুলোকে র্যাঙ্ক করতে চান, সার্চ রেজাল্টগুলোকে আপনার অ্যাপসে বা সফটওয়্যারে, সেক্ষেত্রে এটা করা পসিবল। সো আমরা যদি ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল যে আমরা আপওয়ার্ক বা ফাইবারে অনেক সময় দেখি যে প্রতিদিন 100টা আর্টিকেলের মতো প্রুফরিড করা লাগতে পারে বা লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি প্রায় মাত্র 25 টাকা পার এপিআই কস্টে আপনি খুব ইজিলি এই 100টার মতো আর্টিকেল হচ্ছে প্রুফরিড করে দিতে পারবেন ইউজিং এআই। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি কাস্টমার থেকে চার্জ করলেন 2500 টাকা, অ্যান্ড আপনার সেভিংস হয়ে গেল প্রায় কত 2475 টাকার মতো, হুইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। হ্যাঁ, এবং আপনার স্পিডটা হবে লাইটনিং স্পিড। তার মানে কি, আপনি হচ্ছে ইউ ক্যান কাভার মোর কাস্টমার অর সার্ভ মোর কাস্টমার্স, রাইট? তারপর হচ্ছে যে আমরা যদি ছোট ছোট বিজনেসের, রেস্টুরেন্ট বিজনেসের কথা চিন্তা করি, হুইচ ইজ ভেরি পপুলার ইন ঢাকা সিটি অর এনি আদার সিটি রাইট নাও। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে এই মডেলটি ইউজ করার মাধ্যমে খুব দ্রুত বা অটোমেটিক্যালি হচ্ছে ফোন অর্ডারগুলো হচ্ছে নিতে পারবে, লাইক ফুল অটোমেশন। হ্যাঁ, এবং ফেসবুক মেসেজেসগুলো যেগুলো আসে, অটোনোমাস যে মেসেজগুলো, যে বটগুলো যেগুলো দিচ্ছে, সেগুলো খুব ভালোভাবে ইমপ্রুভ করা পসিবল। সো সেক্ষেত্রে দেখা যায় যে কাউকে হায়ার করার ক্ষেত্রে এখানে 15,000 টাকা লাগতে পারে প্রতি মাসে, বাট আপনি যদি এই মডেলগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার মাত্র 300 থেকে 500 টাকার মতো লাগবে, হুইচ ইজ লাইক 96% কম খরচ, রাইট? তারপর হচ্ছে আমরা যদি এডুকেশনের কথা চিন্তা করি, লাইক উদ্ভাস। হ্যাঁ, উদ্ভাস আই ডোন্ট নো কিভাবে তারা হচ্ছে তাদের এমসিকিউ গুলো হচ্ছে লাইক ভেরিফাই করে। সো এই মডেলটা দিয়ে ধরে নিলাম যে তাদের এমসিকিউ ভেরিফাই করতে তাদের 100 স্টুডেন্টের লাগে আধা ঘন্টা, বাট এই মডেলটা ব্যবহার করার কারণে তাদের প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লাগবে, অর লেস দেন দ্যাট। হ্যাঁ, কারণ লাইক ভেরি চিপ অ্যামাউন্ট অফ মানি, 10 থেকে 20 টাকা খরচ করলেই হয়ে যাবে, যেখানে আপনার 3টা টিচারও রাখা লাগবে না 30,000 টাকার এগেনস্টে।
রাইট? সো পাশাপাশি নট অনলি দ্যাট, আপনি শুধু এমসিকিউ জাস্ট ভেরিফাই করছেন না, আপনি হচ্ছে এসে রাইটিং করছেন বা এনি সর্ট অফ লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং ভেরিফিকেশনের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। সো প্রিটি মাচ এটাই আই থিঙ্ক, যে বিজনেসের ক্ষেত্রে, ছোটোখাটো লাইক রিসার্চের ক্ষেত্রে, হ্যাঁ, টুকটাক কাজের ক্ষেত্রে আমার মনে হয় এই মডেলগুলো ব্যবহার করা যেতেই পারে। লাইক বিশেষ করে আমার 5.4 ন্যানোটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে যারা স্কুলে পড়ুয়া স্টুডেন্টরা আছো তাদের জন্য এটা খুবই ভালো। তোমরা হচ্ছে তোমাদের কিছু কিছু কাজকে অটোমেট করতে পারো এটা দিয়ে, এবং আই গেস ইটস লেস দেন ইউর পকেট মানি, লাইক 10 থেকে 20 টাকা, ইটস ইটস রিয়েলি চিপ। অ্যান্ড আমি অবশ্যই উৎসাহিত করব যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মানি, I think you will learn a lot about, with these tools. Like play with it. I think এটা খুবই ভালো হবে আমাদের জন্য। সো ভাইয়া তোমার কি মনে হয়? You just hit on the nose. So before I get into that, so Nano-টা হচ্ছে basically for business application. আমরা as a সাধারণ people, we don't have access to it. We cannot use it. You only can use it যদি if you have a system or if you have an app, ওটার সাথে API কানেকশন করে you can use the Nano. আর মিনিটা করা যাবে, মিনিটা কোডেক্সের মধ্যে ইউজ করা যায়, মিনিটা চ্যাটজিপিটির ভিতরে ইউজ করা যায়, অ্যান্ড অলসো অবভিয়াসলি এপিআই। এখন তোমার যে কথাটা তুমি বললা যে ইউজ কেসগুলো বললা, উইথ দি কারেন্ট স্ট্রাকচার, উইথ দি কারেন্ট প্রগ্রেস, অলরেডি টিচার্স দে ক্যান বি এলিমিনেটেড, Absolutely. proofreaders gone, then thumbnail designer gone, and then logo designer gone, then small function or programming writer gone. I don't know who's left. So with the current structure, it's like and software engineer gone, dashboard maker gone, like all of these guys are gone. So system is already taken over. So um, as an individual, as a person who cares about this profession, I feel like we are in extreme danger. And যেটা হবে সেটা হচ্ছে we have to start thinking যে আমরা কিভাবে এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারি। আমার এখানে কোয়েশ্চেন আছে। সো সেক্ষেত্রে হ্যাঁ, এই যে আমরা টিউটরের কথাই চিন্তা করি, যে এআই টিউটরিং কারেন্টলি হচ্ছে যে বাংলা ভাষাটা আমাদের যে চ্যাট জিপিটি আছে সেটা একটু কম বুঝতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ প্রবলেম, বিকজ এটা সামনে খুব শীঘ্রই হয়তো সলভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এআই টিউটরিংটা আরও বেশি পাওয়ারফুল হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই টিউটররা তাহলে কি করতে পারে, তাদের এখন কি করা উচিত? বিকজ বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের একটা বিশাল আর্নিং সোর্সটা আসেই হচ্ছে টিউটরিংয়ের মাধ্যমে। এখন যদি ওখানেও যদি এ থাবা বসায়, দেন হোয়াট শুড উই ডু? yeah, definitely concerning. আমি more concerned about the actual teachers যারা অ্যাকচুয়ালি ওনাদের প্রফেশন, ওনাদের লাইফটা ডিভোট করেছে ইন টিচিং পিপল। সো তাদের ক্ষেত্রে যদি এটা হয়, ইটস ডেঞ্জারাস। বাট what I think is government has to have some sort of policies. Now the problem is if the government is late to take actions, then the catastrophic result will come. আরেকটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে AIG impact, it's not going to be straight away because Bangladesh is not a country যেখানে data makes a critical role and there are a lot of data products, because dataর জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। এই ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি, হয়তো পাবলিক স্পিয়ারে কিছুটা আছে কিন্তু গভর্নমেন্ট সাইডে নেই। সো যার ফলে হয়তো টিচাররা মে নট বি দ্য রাইট দ্য ফার্স্ট টার্গেট অর ফ্রন্ট লাইনার টু গো, বাট একটা না একটা সময় আসবে এই দিন, ওই সময়টাতে জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো। ইন্ডিয়া এবং চায়নাতে দে টিচ দেয়ার স্টুডেন্ট উইথ এআই। সো যেটা করে সেটা হচ্ছে দে লেট দি এআই টু কাইন্ড অফ মেজার দি প্রগ্রেস অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড গিভ অ্যাকশন প্ল্যান অ্যাকর্ডিং টু ইট। সো যেটা হয়েছে যে ইন ওয়ান সেন্স ইজ মাচ বেটার, বিকজ একটা টিচার যখন 50টা স্টুডেন্টকে পড়ায়, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু পে অ্যাটেনশন টু সবগুলো বাচ্চাকে একসাথে। সো এআই সেটা করতে পারে ইজিলি। তো যেটা হয় যেটা উইথ দি ইউজ অফ এআই এবং হিউম্যান সুপারভিশন, আই ফিল লাইক
আমাদের ওভারঅল স্টুডেন্টের কোয়ালিটি আরও ভালো হতে পারে। যেমন টেকনিক্যাল এবিলিটি বাড়ানো যেতে পারে। বাংলাদেশের টেকনিক্যাল এবিলিটি ভেরি লিটল। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে শুধু তাদেরই থাকে খুব ভালো, এর বাইরে খুব বেশি নেই। সো টেকনিক্যাল এবিলিটিটা অনেক বাড়ানো সম্ভব। অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি কন্ট্রোল করা যায়। সো যারা এখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্ট আছে, অ্যান্ড দে কাইন্ড হ্যাভ দি পকেট মানি বাই গিভিং দি বাই টিচিং স্টুডেন্ট অ্যাট হোম। সো যেটা হয় যে এই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে এটা অবশ্যই পার্ট টাইম জব, এটা কোনোভাবে ফুল টাইম জব নয়। সো ইউ শুড নট বি ওয়ারিড অ্যাবাউট ইট ফর নাও, বাট ইন দ্য লং রান যেটা করণীয় সেটা হচ্ছে আই ফিল লাইক মেক ইউর সেলফ রেডি টু ট্যাকল বিগার স্টাফ। ফর এক্সাম্পল, একটা ফ্রন্টিয়ার মডেল কীভাবে কাজ করে, এজেন্ট কীভাবে কাজ করে, হাউ এজেন্ট ওয়ার্কস, এজেন্ট যদি ড্রিফট করে প্রোডাকশনে তাহলে এটাকে কীভাবে ডিবাগ করা যায়, এই ছোটোখাটো বিষয়গুলো জানাটা বেশি জরুরি, রাদার দেন লাইক you have to do something in your life, so you just cannot skip it. And এইটা করার জন্য I feel like বর্তমানে lot of AI trainings আছে, so take some and be in that market. You have to be in this market. আমরা যারা টিভি দেখি, টেলিভিশন দেখি, আমরা AI নিউজগুলো দেখি না খুব বেশি, but all of us actually should watch this news because AI is at the different level, and আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের ইটস নট অনলি স্টুডেন্ট, আমাদের সন্তানদেরকে ভবিষ্যতের জন্য রেডি করার জন্য এআই কী ধরনের রোল প্লে করবে, উই হ্যাভ টু নো দ্যাট। উই হ্যাভ টু মেক আওয়ারসেলফ রেডি বিকজ উই আর দি ফার্স্ট প্যারেন্টস who will have to deal with it. The next generation maybe not so much Yes. because there will be some example, but we are the first one who has to actually have to um, teach our children. So very important to be in this world. The other thing আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বিজনেস বেসড চিন্তা করা, রাইট? মানে ঐতিহাসিকভাবে আমরা সবাই জব ওরিয়েন্টেড থিঙ্কিং করি যে ওকে আই এম গোনা বিকাম এ ডক্টর অ্যান্ড দেন আই উইল হ্যাভ এ গুড জব অ্যান্ড দ্যাটস ইট। I'm gonna become an engineer and that's gonna be it. But এই ন্যারেটিভ ইজ গোয়িং টু চেঞ্জ। যেমন ধরো সাম পিপল যারা বাংলাদেশ থেকে বাইরে চলে যেতে চায়, রাইট, অ্যাজ এ লাইক স্টুডেন্ট হিসেবে, কোন দেশে যাবে, কি পড়বে, রাইট, এই জিনিসগুলো কিন্তু আগে অনেক একটা ডিলেমার মতো ছিল যে আই ডোন্ট নো হোয়াট টু স্টাডি, বাট Very নাও scattered ছিল ইউ ডোন্ট হ্যাভ দ্যাট information গুলো। অপশন। এক্স্যাক্টলি, নাও এখন আর ওই অপশনটাই তোমার কাছে নাই যে তুমি কি পড়বে এটা নিয়ে চিন্তা করবা। অপশন একটাই, এআই পড়ো, এআই নিয়ে জানো, everything else will be kind of available for you তুমি যখন ওই ডিগ্রিটা নিবা আর কি। সো আমার ক্ষেত্রে মনে হয় যে খুবই ইন্টেলিজেন্স ইটস available everywhere. You have that option to get intelligence, as you said. Only 30 টাকা, 3,000 টাকা দিয়ে you can run the whole business compared to যে if you have to have three teachers who will charge you maybe 30 to 50,000 taka total. So that means the cost of unit of each intelligence, however way you break it down, it's much cheaper than how it used to be back in the days. So এটাকে ইউজ করে কোনো ধরনের বিজনেস সেট আপ করা যায় কিনা, দ্যাট উড বি দ্য থিং টু থিঙ্ক অফ। rather you cannot just think that you can work for somebody and ওখান থেকে মানি আসলে ওটা দিয়ে হয়ে যাবে, it's not gonna work. Business. There are a lot of different opportunities and that's probably would be the norm in the future. সো আমরা তৃতীয় স্লাইডে দেখতে পাচ্ছি স্যামসাং হচ্ছে এআই চিপের উপরে প্রায় $73 বিলিয়ন ইনভেস্ট করেছে। তো আমি যদি এটাকে একটু কোয়ান্টিফাই করি যে বাংলাদেশের অ্যানুয়াল বাজেট 2025-26 অর্থ বছরে হচ্ছে 7,60,000 কোটি টাকা, এবং স্যামসাং হচ্ছে ইনভেস্ট করেছে প্রায় 8,80,000 কোটি টাকা, মানে আমাদের অ্যানুয়াল বাজেট থেকে বেশি। হ্যাঁ, এবং লাস্ট ইয়ারে Insane. তারা যা স্পেন্ড করেছে অ্যাবসলিউটলি ইনসেন, এবং তারা লাস্ট ইয়ারে যা স্পেন্ড করেছে এই চিপগুলোর উপর তার থেকে প্রায় 22% বেশি। এবং তাদের যে কম্পিটিটর টিএসএমসি তাইওয়ানের, তারা হচ্ছে প্রায় $50 বিলিয়ন ইনভেস্ট করেছে, যা হচ্ছে প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো, স্টিল আমাদের অ্যানুয়াল বাজেট থেকে বেশি। হ্যাঁ, এবং স্যামসাং হচ্ছে প্রায় 46% বেশি ইনভেস্ট করছে তাদের প্রিভিয়াস ইয়ারে যে বিগেস্ট স্পেন্ডার ছিল তাদের তুলনায়।
সো আসলে এখন এই ইনভেস্টমেন্টের আসলে গোলটা কি? গোলটা হচ্ছে যে হাই ব্যান্ডউইথ যে সাপ্লাইটা আছে এআই চিপের জন্য সেটাকে হচ্ছে বিট করা। কারেন্ট মার্কেটে কম্পিটিটর হচ্ছে এসকে হাইনিক্স। তারা হচ্ছে এখন এআই চিপগুলোর জন্য এই এইচবিএমটাকে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। তো এইচবিএমটা হচ্ছে লাইক মেমোরি। রাইট নাও আপনি যদি ইনভেস্টমেন্ট ছাড়া চিন্তা করেন, মেমোরিটা হচ্ছে বাইসাইকেলের গতিতে চলছে এবং ইনভেস্টমেন্ট করার পরে এটা হয়ে যাবে ফেরারি বা ল্যাম্বরগিনির গতি, রাইট? সো এটা সুবিধাটা কি? রাইট নাও যদি এটা স্যামসাং যদি অ্যাকোয়ার করতে পারে প্রপারলি, সেক্ষেত্রে বাংলাদেশে স্যামসাং টিভির প্রচুর চাহিদা আছে। সেই স্যামসাং টিভির দাম কমে যেতে পারে, ইলেকট্রনিক্সের দাম কমে যাবে অনেক। ফর এক্সাম্পল যে আমাদের যে স্যামসাং যে ফ্ল্যাগশিপ মডেল ফোনের মডেলগুলো আছে, সেগুলোতে যে এই ফিচারগুলো আছে সেগুলো আরও ইমপ্রুভ হবে। তারপর হচ্ছে যে একটা ফোনের কস্টিং যদি হয় 30,000 টাকা রাইট নাও, সেটা 2028 সালের মধ্যে প্রায় 20,000 টাকা নেমে আসতে পারে। সো ইন টার্মস অফ দ্যাট ইউসেজের ক্ষেত্রে চিন্তা করলে ইনভেস্টমেন্টটা আমাদের জন্য দরকারি, অ্যাজ আমরা এই ধরনের তাদের ইলেকট্রনিক্সগুলো বেশ ইউজ করি। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। সো আমরা আমাদের চতুর্থ স্লাইডে দেখতে পাচ্ছি যে মিস্ট্রাল হচ্ছে তাদের দুটো পাওয়ারফুল টুলস লঞ্চ করেছে, ফোর্জ এবং স্মল ফোর। সো মিস্ট্রাল হচ্ছে একটা এআই কোম্পানি, ফ্রেঞ্চ এআই কোম্পানি। এবং আমরা যদি প্রথম টুলসটার ক্ষেত্রে আসি ফোর্জ, এটাকে আমরা বলতে পারি একটা কাস্টম এআই ফ্যাক্টরির মতো। হ্যাঁ, এটা কি করে এই টুলসটা হচ্ছে আপনার প্রাইভেট ডেটা দিয়ে আপনি নিজস্ব এআই মডেলটা হচ্ছে ট্রেন করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার কাছে রাইস আছে এবং আপনার কাছে হচ্ছে প্রেশার কুকার নেই। হ্যাঁ, বা রাইস কুকার নেই। আপনি হচ্ছে এই কোম্পানিগুলো রাইস কুকার প্রোভাইড করবে আপনার জন্য। আপনি আপনার রাইস কুক করে আপনি খেতে পারবেন। সো ইটস প্রিটি মাচ অফারিং ইউ দি ইনফ্রাস্ট্রাকচার। এখন আমরা যদি এটার অ্যাপ্লিকেশনে আসি, তো সেক্ষেত্রে লেটস পিক আপ গ্রামীণ ফোন। হ্যাঁ, সো গ্রামীণ ফোনের প্রায় 8 কোটির উপরে গ্রাহক আছেন, কাস্টমার ইন্টারাকশন হয়। সো তারা যদি কোনো একটা এআই মডেল তারা যদি ট্রেন করতে চায়, তারা হচ্ছে এই ফোর্সটাকে ইউজ করবেন। তাদের ডেটা তাদের কাছেই থাকবে, কিন্তু তারা হচ্ছে তাদের মডেলটাকে ট্রেন করতে পারবেন প্রপারলি উইথ দেয়ার ওন ডেটা। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ডেটা সেট ওয়াইজ বাংলা স্ল্যাং হচ্ছে মডেলটা খুব ভালো বুঝতে পারবে এবং টেলিকম ইস্যুসগুলো খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে, যাতে করে তারা বেটার সাপোর্ট প্রোভাইড করতে পারে। হ্যাঁ, সো এখানের সুবিধা, এই ব্যাপারটার সুবিধাটা হচ্ছে যে ডেটা সম্পূর্ণ গ্রামীণ ফোনের, এখানে কম্পিটিটরের কপি করার কোনো সুযোগ নেই। ওয়ারেজ ওপেন এআই বা আমরা যদি চ্যাট জিপিটির কথা বলি, ওপেন সোর্স ওপেন প্ল্যাটফর্ম যেগুলো, সেগুলো হচ্ছে কিন্তু ডেটা ব্রিচ হওয়ার, ডেটা সিকিউরিটি ব্রিচ হওয়ার সংখ্যা থাকে, লাইক আপনার ডেটা তাদের কাছে কিন্তু স্টোর থাকে, রাইট? সো কারা হচ্ছে এই ফোর্জটাকে ইউজ করছে রাইট নাও? এএসএমএল, যারা হচ্ছে একটা চিপ মেকিং কোম্পানি। তারপর হচ্ছে এরিকসন, টেলিকম কোম্পানি, এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি। হ্যাঁ, এবং আমরা আরেকটা যদি সিনারিও চিন্তা করি ব্যাংকিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বিকাশে প্রায় মিলিয়ন অফ ট্রানজ্যাকশন হয় প্রতিদিন, রাইট? এবং তারা যদি তাদের নিজস্ব ডেটা দিয়ে, এই ট্রানজ্যাকশনের ডেটা দিয়ে হচ্ছে যদি মডেলটাকে ট্রেন করে তাদের নিজস্ব এআইকে, তাহলে হচ্ছে ফ্রডটাকে খুব ইজিলি তারা ডিটেক্ট করতে পারবে। হ্যাঁ, এবং তারা হচ্ছে বাংলা ভয়েসটাকেও খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারবে, অ্যাগেন বেটার কাস্টমার সাপোর্ট দিতে পারবে। এবং তাদের যে কস্ট সেভিংসটা হবে সেটা বলা যায় যে প্রতি বছর প্রায় 5 থেকে 10 কোটি টাকা ফ্রড প্রিভেনশনের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমি বলবো যে একটা হিউজ থিং। অ্যান্ড আমরা যদি আসি হচ্ছে আমাদের পরবর্তী টুলসের ক্ষেত্রে, হুইচ ইজ লাইক স্মল ফোর। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ওপেন সোর্স এআই ব্রেইন। হ্যাঁ, তো এটা সুবিধাগুলোটা কি? এটার মধ্যে হচ্ছে প্রায় 119 বিলিয়ন প্যারামিটার আছে, লাইক 119 বিলিয়ন মিনি ব্রেইনস ওয়ার্কিং টুগেদার। হ্যাঁ, তারপর হচ্ছে যে এটা ফ্রি এবং ওপেন সোর্স হয়, আপনি এটাতে মডিফিকেশন আনতে পারবেন, ইমপ্রুভমেন্ট আনতে পারবেন, নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং আরও ভালো হচ্ছে এটা হচ্ছে মাল্টি মডাল কথাটার অর্থ হচ্ছে মাল্টিপল টাইপ, অর্থাৎ টেক্সট বুঝতে পারে, ইমেজেস বুঝতে পারে, অ্যান্ড আদার স্টাফস লাইক ভিন্ন ভিন্ন টাইপস বুঝতে পারে সে। তো এখন যদি আমরা বাংলাদেশি ডেভেলপারদের কথা চিন্তা করি, হুইচ ইজ প্রিটি মাচ স্মল ফোরটা ডেভেলপারদের জন্যই, তাহলে হচ্ছে তারা এই স্মল ফোরটাকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তারা অ্যাপস বিল্ড করতে পারবেন ওপেন এআই অথবা গুগলকে টাকা না দিয়েই। তারপর হচ্ছে যে গ্লোবালি হচ্ছে হিউজ কস্টের এগেনস্টে তারা হচ্ছে কম্পিট করতে পারবেন। হ্যাঁ, আহ, আমরা যদি ফর এক্সাম্পল হিসেবে বলি যে GPT-5 এপিএ কস্টের তুলনায় প্রায় 60,000 টাকা প্রতি মাসে সেভিংস করা পসিবল এই টুলসটার মাধ্যমে। হ্যাঁ, সো আই থিঙ্ক এই টুলসটা হচ্ছে আমাদের জন্য বেশ দরকারি একটা জিনিস, আই গেস। অ্যান্ড এটার অ্যাপ্লিকেশনটা বেশ অনেক জায়গায় রয়েছে। সো আমরা মনে হয় পরবর্তী স্লাইডে যেতে পারি। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন এআই অ্যাকোয়ার্স অ্যাস্ট্রাল, ইটস অ্যান্ড ডেভস্ট্যাক। সো সংক্ষেপে যদি আমরা বলি যে ওপেন এআই তাদের একটা কোডেক্স প্ল্যাটফর্ম আছে কোডিং করার জন্য। তো রাইট নাও তারা হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যাতে হচ্ছে ডেভেলপাররা তাদের এনভায়রনমেন্ট ছেড়ে যেতে না পারে।
হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে 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 অ্যাস্ট্রালটা আসলে কি করে? অ্যাস্ট্রালটা হচ্ছে মূলত ৩ টা পাইথনের এসেনশিয়াল টুল হচ্ছে তারা ডেভেলপারদের জন্য আ তৈরি করে। যেমন হচ্ছে যে ইউভি, তারপর হচ্ছে যে রাফ এবং তারপর হচ্ছে টিওয়াই। সো ইউভিটা হচ্ছে যে একটা প্যাকেজ ডেভেলপারদের জন্য। লাইক আপনি আ চিন্তা করতে পারেন যে Google Play Store ফর কোডিং। হ্যাঁ? তারপর হচ্ছে রাফ হচ্ছে আপনার কোডের কোয়ালিটি চেক করবে এবং টিআই হচ্ছে আপনার টাইপ চেকার, যেটা হচ্ছে যে কোডটাকে ঠিকমতো আ লেখা হয়েছে কিনা। হ্যাঁ? সো এই স্ট্র্যাটেজিটা আসলে কি মিন করে? মিন করে হচ্ছে যে কোম্পানিগুলো এখন চেষ্টা করছে যে একটা বিশাল কনজিউমার বেসটাকে হচ্ছে ক্যাপচার করে রাখার জন্য। ফর এক্সাম্পল আমরা দেখি যে LinkedIn দেখি, Facebook দেখি, হ্যাঁ, YouTube দেখি। তারা কেউই চায় না তাদের যে ট্রাফিকটা অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যাক। তারা চায় তাদের ট্রাফিকগুলোকে তাদের প্ল্যাটফর্মে হোল্ড করতে। সিমিলার অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি আ এই OpenAI এর ক্ষেত্রে। একটা সিঙ্গেল লাইক ইউনিফাইড প্ল্যাটফর্ম তারা তৈরি করছে ফর ডেভেলপার্স। লাইক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলো লেয়ার্স থাকে, তারা এই লেয়ার্সগুলোকে হচ্ছে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে টোটাল ক্যাওটিক সিচুয়েশনটাকে হচ্ছে এলিমিনেট করে দিচ্ছে। অ্যান্ড আমি যদি এটা গুড অ্যান্ড ব্যাড সাইডটা যদি বলি, গুড সাইডটাই সবার আগে বলি, সেটা হচ্ছে যে ডেভেলপারদের ক্ষেত্রে এটা খুবই ভালো। বিকজ দেখা যাচ্ছে যে আমরা একটা ডেভেলপমেন্ট ফেজে আমরা ভিএস করে হচ্ছে কোডিং করছি। হ্যাঁ, তারপর হচ্ছে ইউএভিতে হচ্ছে ডিপেন্ডেন্সিসগুলো হচ্ছে ম্যানেজ করছি। তারপর হচ্ছে রাফ অথবা টিওয়াই দিয়ে হচ্ছে আমাদের কোডিং কোয়ালিটিটাকে হচ্ছে চেক করছি। তারপর হচ্ছে যে প্রম্পট দিয়ে হচ্ছে আমরা হচ্ছে টেস্টিংগুলো করছি। হ্যাঁ, তারপর হচ্ছে ডিপ্লয় করছি হচ্ছে ধরেন AWS বা ডকারে। অ্যান্ড ফাইনালি পাইলট গিটহাব দিয়ে হচ্ছে আমরা এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করছি পরবর্তী ধাপের জন্য। তো এই পুরো ব্যাপারটাকে হচ্ছে তারা একটা ইউনিফাইড প্ল্যাটফর্মে নিয়ে আসছে, হুইচ ইজ প্রিটি গুড। অ্যান্ড আমি যদি ব্যাড সাইডের কথা বলি, সেটা হচ্ছে যে আপনি চাইলেই তাদের প্ল্যাটফর্ম ছেড়ে যেতে পারবেন না ভবিষ্যতে, বিকজ ইউ আর ইউজ টু ইট অ্যান্ড ইউ আর ইন দ্য এনভায়রনমেন্ট। সো এটার আরও ব্যাড সাইডগুলো হচ্ছে যে তারা যদি কখনো প্রাইস ইনক্রিজ করে, ইউ আর হ্যাবিচুয়েটেড অ্যান্ড ইউর হোল এনভায়রনমেন্ট ইজ এস্টাবলিশড অন দ্যাট। হ্যাঁ, সো আই থিঙ্ক যে এটার গুড অ্যান্ড ব্যাড সাইড দুটোটাই আছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া? Um, again, you just said on the nose. যেটা হয়েছে যে OpenAI is trying to have an unified platform যেখানে ডেভেলপারদের অ্যাকচুয়ালি অন্য কোথাও যাওয়া লাগবে না। যেমন যেমন আইফোন or Samsung phone. If you're used to with iPhone, it's very hard to get rid of iPhone and get into Samsung, and vice versa. They're trying to keep their customer base strict, so তারা যাতে অন্য কোথাও না যেতে পারে। স্পেশালি ফ্রন্টলাইন অর ফ্রন্টে যে মডেলগুলো আছে তার মধ্যে হিউজ কম্পিটিশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি, রাইট? যেমন OpenAI and Anthropic, they are having almost huge fight because Anthropic is eating OpenAI's lunch, so they don't obviously like it. And এটা যেটা আমরা এটা দেখেছি ইন্ডিয়াতে যখন AI কনফারেন্স হলো, স্যাম অল্টম্যান and Anthropic CEO Dario Amodai, they were both there কিন্তু কথা বলেনি কোনো। সো which means যে তাদের মধ্যে the competition already is at personal level চলে এসেছে। সো এখন এখানে কি করণীয়? এখানে যেটা আই সি সাম গুড লাইটস ইন ইট। যদি কেউ ডেভেলপারদেরকে ধরে রাখতে চায়, দ্যাট মিনস ভবিষ্যতে হয়তো there will be something for the developers, so that way তারা ওখানে থাকবে, ওখানে কাজ করবে। And to some extent it's not a bad news for all of us actually, to some extent. আমার কাছে মনে হয় যে এই কম্পিটিশনটা আরও ফিয়ার্স হবে, অ্যান্ড ফিয়ার্স কম্পিটিশন ইজ গুড বিকজ সব কিছুর দাম কমে আসবে, হোয়াট ইউ মেনশন ইন প্রিভিয়াস স্লাইড। এটা আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গিফট বলা চলে। যেহেতু অনেক কাজ হয়, সো দ্য কস্ট অফ ইচ ইউনিট উইল গো ডাউন বিকজ এখানে হিউম্যান ইনভলভমেন্ট কমে যাবে আস্তে আস্তে। And also the infrastructure is like one-time cost, so that's why uh, we will get a lot of different services with even lesser money, and that's a very good sign for us because AIJ development তার মধ্যে জব লস হবে। জব লস হলে কারা অ্যাকচুয়ালি কনজিউম করবে প্রোডাক্টগুলো সেটা দেখার বিষয় আছে। সো আই থিঙ্ক দিস ইজ গ্রেট। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, রাইট? ইয়েস, হ্যাঁ। Okay, so takeaway. So we are on the final slide today. So আমার কাছে মনে হয় যেটা যে
গত 4 বছরে যেই ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি এআই এবং দিস ফ্রন্টিয়ার মডেলের মধ্যে, একটা কম্পিটিশন ছিল কে কার থেকে ভালো এবং লার্জার মডেল প্রোভাইড করতে পারে। যেমন in 1 week OpenAI launched their first model, and then shortly after আরেকটা কোম্পানি তাদের ফার্স্ট মডেল ডিপ্লয় করে, and then OpenAI তাদের অন্য একটা ভার্সন ডিপ্লয় করে, and then new companies started to deploying their own models. সো যেটা হয়েছে, অ্যান্ড যে মানদণ্ড ছিল যে ইন্ডাস্ট্রি ওয়াইড অ্যাকসেপ্টেন্স অর অ্যাকসেপ্টেড মেথড, সেটা হচ্ছে um, কিছু ম্যাথ অ্যান্ড প্রিসেট ম্যাথ, এগুলো কোম্পানি স্ট্যান্ডার্ড হয়ে থাকে, এই মডেলগুলো সলভ করতে পারে কিনা ওই ম্যাথ প্রবলেমসগুলো, এবং কত কুইকলি সলভ করতে পারে। সো ওই ম্যাথের এগেনস্টে সবাই বেঞ্চমার্ক করতো, অ্যান্ড এভরি আদার উইক এ নিউ মডেল ওয়াজ পাসিং দি আদার মডেল বিহাইন্ড। সো যেটা হয়েছে যে জেমিনাই যে নতুন মডেল লঞ্চ করেছে সেটা সবচেয়ে ভালো হয়েছে, অ্যান্ড দেন উইক আফটার গ্রকের মডেল সবচেয়ে ভালো, অ্যান্ড দেন ইট ওয়াজ সো ফিয়ার্স। সো যেটা হয়েছে এখনকার যে ব্যাপারটা হচ্ছে, এখন টোটাল কম্পিটিশনটা অ্যাকচুয়ালি চলে গেছে অ্যাট দি ইনফ্রাস্ট্রাকচার লেভেল। কে কার থেকে ভালো ইনফ্রাস্ট্রাকচার হোল্ড করে সে প্রবাবলি উইল হোল্ড মোর কাস্টমার বেস। সো অ্যান্ড এখান থেকে একটা যেটা ভালো জিনিস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি হবে, এবং কম্পিটিশন বেশি হলে অবভিয়াসলি প্রাইস কমে আসবে পার ইউনিট, এবং দেন এটা আরও অ্যাফোর্ডেবল হবে। বাট এটার আরেকটা সাইড যেটা হবে সেটা হচ্ছে হাউ ডু ইউ অ্যাকচুয়ালি মেক সেন্স অফ দোজ অ্যাভেলেবল ইন্টেলিজেন্স। আমাদের কাছে প্রচুর ইন্টেলিজেন্স আছে, এবং যেহেতু সবার কাছে এটা অ্যাভেলেবল, বিজনেসটা কতটুকু এখানে কাজ করতে পারবে সেটাও দেখার বিষয় থাকবে। বিকজ when you have a huge amount of supplies of any product you want, ন্যাচারালি তোমার ডিম্যান্ড কমে যাবে, অ্যান্ড এই জায়গাটায় এসে সাপ্লাই ডিম্যান্ডের ইকুয়েশনটা কি ব্রেক হয়ে যাবে? উই ডোন্ট নো দ্যাট। সো আমার কাছে মনে হয় যে উই স্টিল হ্যাভ টু সি কোয়াইট এ বিট, উই হ্যাভ টু সি হাউ দিস কোম্পানিজ ইজ রোলিং আউট, এবং অবভিয়াসলি দেয়ার ইজ এ বাবল উই আর টকিং অ্যাবাউট। যদি বাবলটা বার্স্ট হয় তখন হয়তো বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে এআই দাঁড়াবে। অবভিয়াসলি উই হ্যাভ সিন অলরেডি যে ফেসবুক বা মেটা তাদের যে প্রোগ্রামটা ইটস অলরেডি ফেইলড। সো ফেইল্ড করার কারণে তারা জেমিনাই ইউজ করছে এই মুহূর্তে, কিন্তু এই ধরনের যদি আরও আসতে থাকে সামনে, দেন দেয়ার উইল বি সাম কোম্পানিজ লেফট, কিন্তু কম্পিটিশনটা কোনোভাবেই কোম্পানির মধ্যে থাকবে না। ইট উইল বি নট উইদিন দ্য কোম্পানি ভার্সেস কোম্পানি, বাট ইট উইল বি ইনফ্রাস্ট্রাকচার ভার্সেস ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্ড দ্যাটস ওয়ার দি মেইন বিজনেসেস আর। ইন বাংলাদেশ আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে স্টিল আর্লি, বাট there are huge opportunity for someone to take care of this Bengali side of the AI and launch something great. আমার কাছে মনে হয় that's pretty much it to kind of summarize this entire week. সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারাও আমাদের সাথে অনেক কিছু জেনেছেন, এবং আপনাদের যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে বা জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি শেয়ার দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বিকজ আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি লাইক, প্রতিটি শেয়ার এবং প্রতিটি সাবস্ক্রিপশন আমাদেরকে মোটিভেট করে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। সো অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। সো পরবর্তীতে আমরা আবার আসবো অন্য একটি এপিসোড নিয়ে, অ্যান্ড সি ইউ দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। Thank you, everybody.